আরও একবার আপনাদের সকলকে স্বাগত। দেখছেন নিউজ টপ 9, আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, সরকারি জমি লুটের অভিযোগ আর গ্রেফতার আরও এক তৃণমূল নেতা। পুলিশের জালে ডাবগ্রাম ফুলবাড়ির প্রাক্তন অঞ্চল সভাপতি চুটকি ওরফে মোহাম্মদ আহিদ। নবান্ন থেকে বেশ কিছু নামের তালিকা যায় প্রশাসনের কাছে। তদন্তে নেমে এরপরই মোহাম্মদ আহিদকে গ্রেফতার করে পুলিশ। আরও ডিটেলে জানাবেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ চৌধুরী রয়েছেন টেলিফোনে। প্রসেনজিতের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, সরকারি জমি লুটের অভিযোগ, গ্রেফতার আরও এক তৃণমূল নেতা চুটকি ওরফে মোহাম্মদ আহিদ। নবান্ন থেকে বেশ কিছু নামের তালিকা যায় প্রশাসনের কাছে এবং তারপরই তদন্তের নামে পুলিশ, আর এরপরই মোহাম্মদ আহিদকে গ্রেফতার করে পুলিশ। আরও একাধিক নেতার ভূমিকা পুলিশের আতশ কাচের নিচে রয়েছে। এর আগে জমি লুটের অভিযোগে ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিক এবং কার্যকরী ব্লক সভাপতি গৌতম গোস্বামীকে গ্রেফতার করা হয়েছিল। আপনাদের মনে আছে নিশ্চয়ই, সরকারি জমি লুটের অভিযোগে এবার গ্রেফতার আরও এক তৃণমূল নেতা। ডিটেলে জানাবেন প্রসেনজিৎ চৌধুরী রয়েছেন টেলিফোনে। প্রসেনজিৎ, দেখো, ডাবগ্রাম ফুলবাড়ি এলাকা নিয়ে মুখ্যমন্ত্রী স্বয়ং সরব হয়েছিলেন। তারপর দেবাশিস প্রামাণিক এবং গৌতম গোস্বামী এলাকার দুটো বড় নেতা, যাদের দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছিল। কিন্তু প্রশ্ন উঠেছিল, শুধুই কি এই দুজন নাকি আরো একাধিক তৃণমূল নেতা? কারণ ওই এলাকায় কান পাতলে একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগের আঙুল সামনে আসছে। এরপরই কিন্তু পুলিশ সূত্রে যেটা খবর, একাধিক নেতার নাম তাদের কাছে আসে এবং তাদের কি ভূমিকা, সেই ভূমিকাগুলো খতিয়ে দেখা হচ্ছিল। এবং এই মুহূর্তে একাধিক নেতা পুলিশের আন্ডার স্ক্যানারে রয়েছেন। জমির মামলায় ওই এলাকায় সরকারি জমি জবরদখল করা এবং বিক্রি করার ক্ষেত্রে প্রাক্তন অঞ্চল সভাপতি মোহাম্মদ আহিদ ওরফে চুটকি, তার বিরুদ্ধে ডাবগ্রামের যে শিল্প তালুক এলাকায় বিভিন্ন জমি, সেই জমি বেআইনিভাবে কেনাবেচার অভিযোগ রয়েছে। তাকে কিন্তু এই মুহূর্তে এসওজি গ্রেপ্তার করেছে। স্পেশাল অপারেশন গ্রুপের তরফে তাকে এনজিপি থানায় নিয়ে আসা হয়েছে। তাকে একটু পরে মেডিকেল করানোর জন্য শিল্পী হাসপাতালে আনা হতে পারে। আগামীকাল তাকে ধন্যবাদ। সম্পর্কে বাধা দেওয়ায় বাবার সামনেই মাকে খুন মেয়ের, এমনই ঘটনা ঘটেছে প্রেমিকের সাহায্য নিয়ে, যেখানে প্রায় 20 দিন আগে মাকে খুনের অভিযোগ। পুলিশে জানালেও বাবাকে হুমকি দেওয়া হয় খুনের, এমনটাই অভিযোগ। ঠাকুরপুকুরের ঘটনা, ঠাকুরপুকুরের পল্লীমঙ্গল এলাকার এই ঘটনা। কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক রয়েছেন টেলিফোনে। সৌভিক, আর কি জানা যাচ্ছে পুলিশের তদন্তে? দেখো, এটা হচ্ছে ঠাকুরপুকুর পল্লীমঙ্গলের ঘটনা এবং যেটা জানা যাচ্ছে যে 6ই জুন রীতা সান্যাল বলে একজন মহিলা, তার মেয়ে এবং তার বয়ফ্রেন্ড মিলে এই রীতা সান্যালকে খুন করে বাবা বাদল সান্যালের একেবারে চোখের সামনে। এবং সেই সময় মেয়ের তরফ থেকে বাবাকেও হুমকি দেওয়া হয়, যদি সবাইকে এই কথা বলে তাহলে বাবাকেও মায়ের মতো খুন করে দেওয়া হবে। মূলত এই যে তার বয়ফ্রেন্ড, এই বয়ফ্রেন্ডের সঙ্গে একটি সম্পর্ক তৈরি হয়েছিল এবং সেই সম্পর্কই কিন্তু মা কোনো রকমভাবে মেনে নিতে পারছিল না, তাদের সম্পর্কে বাধা দিচ্ছিল এবং তার জন্যই মূলত এই খুন বলে প্রাথমিক অনুমান। এবং এতদিন হয়ে গেছে, যেটা স্থানীয় সূত্র থেকে জানা যাচ্ছে, 6ই জুন এই ঘটনার পরে কিন্তু একজন ডাক্তারকে দিয়ে ডেথ সার্টিফিকেট বার করা হয় এবং তারপরে কিন্তু মাকে দাহ করা হয়। পরবর্তীকালে আজকে সকালবেলায় বাদল সান্যাল অর্থাৎ বাবা, তিনি পাড়ার লোকদেরকে পুরো ঘটনাটি যখন জানায়, তখন পল্লীমঙ্গল অর্থাৎ ঠাকুরপুকুর পল্লীমঙ্গল, যেটা ঠাকুরপুকুর থানার একেবারে পাশের একটি পাড়া, সেখানকার লোকজন গিয়ে পুলিশকে পুরো বিষয়টা জানায় এবং মেয়ে এবং তার যে প্রেমিকা, সেই দুজনকেই কিন্তু আটক করে পুলিশের হাতে তুলে দেয় এবং পরবর্তীকালে ইনভেস্টিগেশনের পরে দুজনকে অ্যারেস্ট করা হয়। আমার তো জানতে পারলাম যে ওনার সেই 14 বছরের না 13 বছরের পালিত মেয়ে, ভদ্রলোকের পালিত মেয়ে, নিঃসন্তান ছিল দেখে উনি ছোট্ট থেকে মানুষ করেছেন। সেই ওই ছেলেটি যার সঙ্গে লাভ আছে মেয়েটির, সেই ছেলেটি আর মেয়েটি নাকি সেদিন রাত্রিবেলা ছেলেটি পাঁচিল টপকে এসে ঢুকেছে আর মেয়েটি দরজা খুলে দিয়েছে, ঘরে ঢুকে ওকে শ্বাসরুদ্ধ করে মেরেছে। বাবাকেও মারতে গেছিল, সেই জন্য ওর বাবা বলেছে হ্যাঁ মার না, মারার আগে আমি বলে যাবো যে তুই তোর মাকেও তোরা মেরে ফেলেছিস। যেটুকু শুনছি বাবা নাকি জানতো খবরটা, যেদিনকে হয়েছিল ওর বাবা নাকি জানতো কিন্তু কাউকে বলেনি। মাকে মেরেছে, মাকে মেরে দিয়েছে। ছেলে সেটা বলতে পারছি না, অনেকদিন হয়ে গেছে, 1.5 মাস 1 মাস হয়ে গেছে। শুনছি নাকি গলায় ফাঁস বেঁধে, গামছা বেঁধে নাকি মেরেছে। দুজনকে ধরেছে। অনেকদিন ধরে সম্পর্ক আছে, ফেসবুক থেকে ওদের আলাপ হয়েছে দুজন, অনেকদিন পরে খবরের দিকে নজর রাখবো। দীর্ঘদিন ধরে দেরিতে ট্রেন চলার অভিযোগ, প্রতিবাদে টিকিয়াপাড়ায় রেল অবরোধ যাত্রীদের। ঘণ্টাখানেকের বেশি সময় ধরে দক্ষিণ পূর্ব শাখায় রেল চলাচল বিঘ্নিত হয়। প্রতিদিন ট্রেন দেরিতে চলে, অভিযোগ আজও দীর্ঘক্ষণ ট্রেন না আসায় বিক্ষোভ দেখান যাত্রীরা। রেল লাইনে বসে পড়েন রেল যাত্রীরা। শেষমেশ রেলের আধিকারিকরা এসে আশ্বস্ত করলে অবরোধ উঠে যায়।
যখন বুঝি চলো ট্রেন বাতিল করে দেয়, ট্রেন লোকাল ট্রেন দাঁড় করে মালগাড়ি পাস করায়। এই যে সমস্যা, এর কথা কি রেলকে আগে জানানো হয়েছিল? কম চলুক, যেন টাইমে গাড়িটা আসে। আমাদের সাউথ ইস্টার্নের কোনো ছেলেদের কাজে নিচ্ছে না কোনো কোম্পানিতে, এই জন্যই আমাদের, এবং লেট ফাইনও কেটে নিচ্ছে। এইভাবে আমাদের চলে না, ওই জন্যই আজকে বাধ্য হয়ে আমরা অবরোধে লেগেছি। আফটার কোভিড থেকে আজ পর্যন্ত একদিনও ট্রেন টাইমে চলেনি। প্রতিদিন 2 ঘন্টা 1.5 ঘন্টা প্রতিদিন লেট। সাঁতরাগাছি টু হাওড়া ঢুকতে একটা ট্রেনের সময় নেয় 1.5 ঘন্টা। প্রতিদিন ট্রেন লেট হচ্ছিল, এদের অনেকের চাকরিও গেছে, এখানে এদের মাইনে কাটা যাচ্ছে। অনেক রকম নিত্যযাত্রীদের যারা প্রাইভেট ফার্মে চাকরি করে, অনেকের খুব বড় সড়ো প্রবলেম হচ্ছিল। অফিসে পৌঁছতেও লেট হচ্ছিল, বাড়ি যেতেও লেট হচ্ছিল। সেই ইয়েতেই অবরোধটা হয়েছে। রেলের তরফ থেকে এখানে ছিলেন ওনারা একটা লিখিত দিয়েছেন। আমিও কথা বলেছি এনাদের সঙ্গে, এটা লিখিত পাওয়ার পরে ওনারা লিখিত এটা দিয়েছে যে এরপরে রেগুলার ট্রেন চলবে এবং টাইমলি চলবে। গ্যালাপিং ট্রেনগুলো অল স্টপ করা হয়েছে। রেলের তরফ থেকে আশ্বাস দেওয়া। নিশিকান্ত দুবে, গৌরীশঙ্কর ঘোষ, সুব্রত মৈত্রর পর এবার শান্তনু ঠাকুর। মালদা মুর্শিদাবাদকে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি শান্তনুর। কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি সমর্থন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। সুকান্তদা অ্যাকচুয়ালি ভাগের কথা বলেনি। সুকান্তদা বলেছে নর্থ ইস্টে ডেভেলপমেন্টের সঙ্গে ওটাকে জুড়িয়ে দেওয়ার জন্য। তো আমি মনে করি এটা একটা ভালো উত্তম প্রস্তাব, এবং বিশেষ করে মালদা মুর্শিদাবাদে যেভাবে ক্রাইসিস সিচুয়েশান তৈরি হচ্ছে ওখানকার সোসাইটি নিয়ে, তো আমার মনে হয় ওটা কেন্দ্রশাসিত জায়গা হলে ভালো হয়। কেননা চীনের থ্রেট আছে, এটা একটা মাল্টিপল বর্ডার প্লেস। তো ওখানে ডেভেলপমেন্ট এবং জন্য আরও বেশি সুরক্ষার জন্য কেন্দ্রীয় সুরক্ষা বাহিনী ওখানে মোতায়েন করে আমার মনে হয় সেন্ট্রাল গভর্নমেন্টের আয়ত্তে থাকাটাই বেটার। বঙ্গভঙ্গ হোক এটা অনেকেই চায় না, পরিষ্কার কথা শুনুন, কারণ বঙ্গভঙ্গ কথাটা নিয়ে প্রথম থেকেই একটা বিবাদ রয়েছে। তো যাতে সেফটি সিচুয়েশান তৈরি করা যায়, সেফটি প্রোকেশন নেওয়া যায়, তার একটা ব্যবস্থা করা উচিত। ফের চর্চায় সন্দেশখালী, আর এবার সেখানকার পরিস্থিতি দেখে আসতে দমকল মন্ত্রী সুজিত বসুকে দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী। উন্নয়নের কি হাল, সেখানকার মানুষজন কি ভাবছে, তা আজ করতেই মুখ্যমন্ত্রীর এমন নির্দেশ বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, শনিবারই সন্দেশখালী যাবেন সুজিত বসু। বাংলার পরবর্তী প্রদেশ সভাপতি বাছাইয়ের প্রক্রিয়া শুরু করে দিল কংগ্রেস হাইকমান্ড। রাহুল খড়গের অনুপস্থিতিতে সোমবার প্রদেশ নেতাদের সঙ্গে আলাদা করে কথা বলেন কেসি বেণুগোপাল, গোলাম আহমেদ মীর। তীব্র তৃণমূল বিরোধিতা নাকি জাতীয় রাজনীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বদলাবে প্রদেশ কংগ্রেসের রাজনৈতিক লাইন? প্রদেশ নেতৃত্বের সঙ্গে কথা বলে তা বোঝার চেষ্টা করেন শীর্ষ নেতারা। কি করলে বাংলায় ঘুরে দাঁড়াবে কংগ্রেস, সে বিষয়ে প্রদেশ নেতাদের মতামত নেন এআইসিসি নেতৃত্ব। ভোটের ফল প্রকাশের পরই প্রদেশ কংগ্রেস সভাপতি পদে ইস্তফা দিয়েছিলেন অধীর রঞ্জন চৌধুরী। আর এই অবস্থায় কে হবেন পরবর্তী সভাপতি, জল্পনা বাড়ছে আজ শিবিরে। বলেছি, পার্সোনালি বলেছি লিডারদেরকে। আচ্ছা, বাংলার ইলেকশন নিয়ে কি সামনে উঠে আসছে, কোথায় সংগঠনটাকে ওইসব অত আলোচনা হয়নি, সংগঠনকে মজবুত করার কথা বললো আর কি। বাকি সিচুয়েশন বলেছি, যা যা অবস্থা করে বাংলা যেভাবে পোস্টপোল ভায়োলেন্স হচ্ছে তুলেছে, নেতৃত্বের পরিবর্তন কিছু করবে, নিশ্চয়ই করবে। সাংগঠনিক রদবদল তো হওয়ার সম্ভাবনা আছে, সে তো ওপেনলি সবাই বলেছে, জেনেছে। এর মধ্যে নতুনত্বের কি আছে? তো ও তো রিজাইন করেছে, সে তো এখানেই বলেছে সবাই। তাও সে তো এখন পার্টি আইসিসি টু ডিসাইড হাউ দে লাইক টু চেঞ্জ অ্যান্ড হোয়াট দে উইল ডু। আমি বলতে পারবো। টলিউড অচল, অনির্দিষ্টকালের জন্য চলছে কর্মবিরতি। একদিকে সৌরভ বিশ্বাসের ফেডারেশন, অন্যদিকে টলিউডের পরিচালক মহল। সোমবার দুপুরে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে বৈঠক সেরেছিলেন পরিচালকরা। বিকেলে টালিগঞ্জের টেকনিশিয়ান স্টুডিওয় গিল্ড কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন ফেডারেশন। রাতে ফের বৈঠক করেন পরিচালকরা, কিন্তু দুপক্ষই নিজেদের অবস্থানে অনড়। ফেডারেশনের দাবি গোটা বিষয়টাই পরিচালকদের একাংশের চক্রান্ত, পূর্ব পরিকল্পিত। অন্যদিকে পরিচালকদের দাবি রাহুল মুখোপাধ্যায়কে কাজ করতে দিতে হবে। তবে একটাই স্বস্তির খবর, দুপক্ষই এখনো আলোচনার রাস্তা খোলা রেখেছে। যে আইনগুলো তৈরি হচ্ছে, সেই আইনগুলো একতরফা ভাবে তৈরি হচ্ছে। তো
তৈরি করছে কে? ফেডারেশন। ফেডারেশন কি অ্যাকচুয়ালি ল মেকিং বডি? আমি একটা কাজ করব, সেই কাজে আমি কতগুলো লোক নেব, এইটা আগে থেকে বাইরে থেকে কি করে ঠিক ভারতবর্ষের কোনো ব্যবসাতে হয়? আমি যদি একটা ছবি বানাই, যে ছবিতে আমি লোককে ক্যান্ডিড ধরতে চাই, আমাকে সেখানে 70 জন 80 জনের ইউনিট নিয়ে যেতে হবে, 150 জনের ইউনিট নিয়ে যেতে হবে, জেনারেটর ভ্যান লাগবে। আমার ছবিটাই তো সেটা। কোনটা আইন কোনটা নয় আমরাও বুঝতে চাই, এবং আমরা যদি বুঝতে পারি আমরা বুঝিয়েও দিতে চাই। কাজে এমন যারা বুঝতে পারেন যে কোনটা ঠিক কোনটা ভুল, আমরা চাই যে আইনের একটা মানচিত্র তৈরি হোক, নইলে পরে ইন্ডাস্ট্রি কিন্তু বাঁচানো সম্ভব হবে না। বাংলা ইন্ডাস্ট্রিকে আমাদের বাঁচাতে হবে বলে যে কথাটা বলছি, যে সত্যি বাঁচাতে হবে। বাইরে থেকে লোকজন যখন কাজ করতে আসবে তাদের কাজ করতে দিতে হবে, সেই আবহাওয়া সৃষ্টি করতে হবে। এই সমস্ত কিছুর জন্য আমরা চাইছি যে এর আশু সমাধান। যে সিচুয়েশন দাঁড়িয়েছে সেখানে দাঁড়িয়ে যতক্ষণ না এই সমস্যার সমাধান হচ্ছে ততক্ষণ অবধি আমরা এই কর্মবিরতিতে থাকছি। সেটা কালকে হতে পারে, পরশু হতে পারে, আগামী 7 দিন হতে পারে, আগামী 10 দিন হতে পারে। সঙ্গে সঙ্গে আলোচনার দরজাও খোলা থাকছে। আমরা একটি তৃতীয় পক্ষের আবেদন আর্জি জানাচ্ছি। আলোচনার দ্বারা সবকিছুই সম্ভব। আলোচনা করতে রাজি, ইন্ডাস্ট্রি বন্ধ করে কেন? বিষয়টি হয়েছে ইম্পার সিনেমা সঙ্গে আমাদের এমওইউ ইম্পার সাথে WATP কেন হঠাৎ করে ষড়যন্ত্র করে দিয়ে কাজ বন্ধ করে দিল? আমি বুঝতেই পারছি না। যারা কাজ করতে চাইছিলেন, আমি অনেক প্রযোজকের নাম জানি, আমার WATP, তারা কাজ করতে চাইছিলেন, এগুলো থ্রেট করে তাদের কাজ করে বন্ধ করে দেওয়া। প্রযোজক সংস্থা থেকে যদি আপনাদের কাছে আবার নতুন করে মেল আসে যে রাহুলকে পরিচালক হিসেবে বহাল করা হবে, তাহলে কি আপনারা শুটিং করবেন? আমরা সেটা নিয়ে আলোচনা করবো, ইসিতে আলোচনা করবো, AGM এ। আধার এনাবেল পেমেন্ট সিস্টেম AEPS প্রতারণা চক্র, তার 2 পান্ডার সাজা ঘোষণা হলো উত্তর দিনাজপুরের ইসলামপুর আদালতে। মুজফফর আলম এবং সাইফুল আলম দুজনেই চোপড়ার বাসিন্দা। 5 মাসের ট্রায়ালে 22 জন সাক্ষীর বয়ান নিয়ে এই সাজা ঘোষণা করে আদালত। 5 বছরের কারাবাস এবং 2 লক্ষ টাকা করে জরিমানা, অনাদায়ে 1.5 বছরের কারাবাসের নির্দেশ দেন বিচারক। TV9 বাংলার লাগাতার খবর সম্প্রচারের পর চোপড়ার সাইবার প্রতারকদের হদিশ পায় পুলিশ। ধৃতদের কাছ থেকে বিশেষ ধরনের কেমিক্যাল, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানের মেশিন, জমির দলিল সহ বেশ কিছু জিনিস বাজেয়াপ্ত করে ইসলামপুরের সাইবার ক্রাইম থানা। শুরু হয় তদন্ত। এরপরই সোমবার ধৃতদের সাজা ঘোষণা করা হয়। স্ট্রেচার পেতে দেরি ও খালি অক্সিজেন সিলিন্ডার লাগানোর কারণে রোগী মৃত্যুর অভিযোগ। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ রোগীর পরিবারের। বীরভূমের রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজের ঘটনা। রোগীর পরিবারের অভিযোগ, প্রায় 3 ঘন্টা পর স্ট্রেচার পেয়ে রোগীকে যখন CCUতে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন রোগীকে যে অক্সিজেন সিলিন্ডার দেওয়া হয়েছিল সেই সিলিন্ডারে অক্সিজেন ছিলই না। ফলে অক্সিজেন না পেয়ে রোগীর মৃত্যু। মোহনবাগান রত্ন সম্মান সৌরভ গঙ্গোপাধ্যায়কে। সম্মান পেয়ে গর্বিত মহারাজ। মোহনবাগানে খেলেই ভারতের অধিনায়ক হন সৌরভ। মোহনবাগানের তরফ থেকে আর্থিক পুরস্কার ক্লাবের ইউথ ডেভেলপমেন্টের জন্য ফিরিয়ে দিলেন সৌরভ। খুব গর্বের, কারণ বহুদিন কাটিয়েছি মোহনবাগানে। তখন ইন্ডিয়াতে খেলতাম না, তখন থেকে এই ক্লাবের সাথে যুক্ত। আমি এই ক্লাবে ক্রিকেট খেলেছি, এই অত্যন্ত গর্বের। বড়দা, একই সঙ্গে দুটো ক্লাব, মানে মোহনবাগান আর ইস্ট বেঙ্গল, একই বছরের দুটো ক্লাবের সম্মান। দুটোই আমার ক্লাব, 2 ক্লাবেই খেলেছি। দুজনের জন্যই অনেক গর্বের। 1 তারিখ ইস্ট বেঙ্গলের ওখানে থাকবো আমরা, আর খুব আনন্দের গর্বের। আমি বলেছি ময়দান এই বৃত্তটা আমাদের কাছে খুব কাছে। এই ছোট্ট জায়গা, কিন্তু অনেক রত্ন, অনেক মানুষ, অনেক প্লেয়ার এখানে তৈরি হয়েছে। তাই এখান থেকে শ্রদ্ধা পাওয়া, রেসপেক্ট পাওয়া, ট্রফি পাওয়া জীবনের স্মৃতি হয়ে থাকে।